হ্যালো হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হইল আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। হ্যাঁ, এই চ্যাপ্টারে পুরোটাই গ্যাস নিয়ে আলোচনা করা হবে। গ্যাস দুই প্রকার, একটা আদর্শ গ্যাস, একটা বাস্তব গ্যাস। গ্যাসটা দুই প্রকার, একটা হইল আদর্শ গ্যাস, আর একটা হইল বাস্তব গ্যাস। ফিজিক্সের এই চ্যাপ্টারটাতে শুধুমাত্র আদর্শ গ্যাস নিয়ে আলোচনা করা হয়, আর বাস্তব গ্যাসটা শুধুমাত্র কেমিস্ট্রিতে আলোচনা করা হয়। তো ফিজিক্সের এই চ্যাপ্টারটাতে শুধুমাত্র আদর্শ গ্যাসটা দেখব, আর বাস্তব গ্যাসটা কেমিস্ট্রিতে গিয়ে দেখব। ঠিক আছে, গ্যাসের তিনটা প্রপার্টি থাকে। গ্যাসের তিনটা প্রপার্টি থাকে। গ্যাসের উপাদান তিনটা। এক নম্বরটা হইল চাপ, আরেকটা হইল আয়তন, আর একটা হইল তাপমাত্রা। হ্যাঁ, চাপ, আয়তন, তাপমাত্রা। চাপটা হইল পি, আয়তনটা হইল ভি, আর তাপমাত্রা সেটা হইল টি। আয়তনটা হইল একটা গ্যাসের মধ্যে, একটি পাত্রের মধ্যে যতগুলো গ্যাসের অণু থাকে, এই গ্যাসের অণুগুলা এই পাত্রে যতটুকু আয়তন নিচ্ছে এটাই হইল এটার আয়তন বা পাত্রের আয়তন। এই আয়তনটা হইল পাত্রের আয়তন। আয়তনটা পাত্রের আয়তন। তাহলে কয়টা টপিক পাইতেছি আমরা? তিনটা, পি, ভি, টি। এই পিভিটি, হ্যাঁ, এই তিনটা নিয়ে আমরা কিছু সম্পর্ক স্থাপন করব। তার জন্য আমাদের তিনটা সূত্র আসলে নর্মালি মনে রাখতে হয়। এই তিনটা দিয়ে আসলে এই চ্যাপ্টারটা দাঁড় করায় আছে এরকম। ঠিক আছে, আমরা দেখব বয়েলের সূত্র। বয়েলের সূত্র, বয়েলের সূত্রতে তাপমাত্রা স্থির থাকে। বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির থাকে। বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির। বয়েলের সূত্রে বলছে কোনো গ্যাসের তাপমাত্রা যদি স্থির রাখা হয় তাহলে চাপ যত বাড়াবো আয়তন তত কমতে থাকবে। মানে চাপের সাথে আয়তনের সম্পর্কটা ব্যস্তানুপাতিক, অনেকটা এরকম। পি সমানুপাতিক 1/v। চাপের সাথে আয়তনের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। ওকে, যদি সমানুপাতিক চিহ্ন উঠাই দেই তাহলে একটা ধ্রুবক আসে, পি সমান কে ইন্টু 1/v। ওকে, এখন দেখো এটাকে যদি বর্জ্য গুণন করো তাহলে আসবে পিভি ইজ ইকুয়াল টু কে, মানে চাপ আর আয়তনের গুণফলটা অলওয়েজ কনস্ট্যান্ট। বয়েলের সূত্রে চাপ আর আয়তনের গুণফলটা অলওয়েজ থাকবে কনস্ট্যান্ট যদি তাপমাত্রাটা স্থির রাখা হয়। যদি তাপমাত্রা পরিবর্তন করো তাহলে দেখা যাবে যে চাপ আর আয়তনের গুণফল সবসময় কনস্ট্যান্ট দিচ্ছে না। তাহলে তাপমাত্রা আমাকে স্থির রাখতে হবে। তাপমাত্রা যদি স্থির রাখি তাহলে চাপ আর আয়তনের গুণফলটা সবসময় তোমার ধ্রুবক হবে বা অপরিবর্তনশীল থাকবে। পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, তাহলে তাপমাত্রা স্থির রাখলে সব গ্যাসের অণুর কণার জন্য যদি চাপ আয়তনের গুণফলটা কনস্ট্যান্ট থাকে তার মানে এটা লেখা যাবে P1V1 সমান কে। আচ্ছা, এটাও লেখা যাবে P2V2 সমান কে। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো যেহেতু দুইটাই ধ্রুবক সমান তার মানে লেখা যাবে P1V1 সমান P2V2। P1V1 সমান P2V2, বুঝছি তো, তাই না? তার মানে যখন আমার তাপমাত্রাটা কনস্ট্যান্ট তখন চাপ আর আয়তনের গুণফলটা সবসময় সমান থাকবে। হ্যাঁ, তো এখন আমরা কিছু গ্রাফ দেখবো। ঠিক আছে, এই গ্রাফগুলো আসলে অনেকেই মুখস্থ করি, আমরা মুখস্থ করবো না, আমরা থিওরি ভাবে দেখবো আসলে কিভাবে মনে রাখা যায় ইজিলি। ঠিক আছে, এটা মনে রাখলে আসলে
কোনোরকম কোনো কিছু মুখস্থ করা লাগবে না। ওকে, আমরা গ্রাফ দেখার আগে কয়েকটা জিনিস দেখে নিব। দেখো, ম্যাথের ব্যাপারগুলো দেখতে হবে। হ্যাঁ, গ্রাফ তো ম্যাথেরই এই জিনিস, তাই না? তো গ্রাফ শিখতে হলে তো আমার ম্যাথের কিছু কিছু জিনিস আসলে জানা থাকা লাগবে। ওকে, দেখো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। দেখো, এরকম যদি হয়, কোন একটা গ্রাফ যদি এরকম হয়, ঠিক আছে, তখন এইটার যে গ্রাফটা, এই গ্রাফের সমীকরণটা হবে y ইজিক্যাল টু mx, বা মূল বিন্দুগামী সরল রেখা যেটাকে বলে। হ্যাঁ, y ইজিক্যাল টু mx হলে সেটা মূল বিন্দুগামী সরল রেখা। আচ্ছা, এটা দেখো, x অক্ষ, y অক্ষ এরকম যদি হয়, y অক্ষের কিছুটা উপর থেকে কাটছে। হ্যাঁ, তো এইটার তোমার এই গ্রাফটার সমীকরণ হবে y ইজিক্যাল টু mx প্লাস c। এমটা কি? এমটা হইলো এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটার ঢাল, ঢালটা হলো ট্যান থিটার মান, ঠিক আছে, ঢাল। আর সিটা হইলো এই ওয়াই অক্ষকে যতটুকু কাটছে, এতটুকু হইলো সি। ওয়াই অক্ষকে যতটুকু কাটছে এটা হইলো সি। ওকে, আসো আরো কয়েকটা, এগুলো মনে রাখলে আসলে আমরা যে গ্রাফগুলো দেখবো, এই গ্রাফগুলোর কোনো কিছু মুখস্থ করা লাগবে না। এক্স ওয়াই, ঠিক আছে, আমি একটু ওয়াই অক্ষটাকে নিচের দিকে একটু বাড়াই নিই, ওয়াই অক্ষটাকে নিচের দিকে বাড়াই নিই। আচ্ছা, যদি এরকম হয়, গ্রাফটা এই দিক থেকে হয়েছে, মানে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে, তখন হবে ওয়াই ইজিক্যাল টু মাইনাস এম এক্স। ওয়াই ইজিক্যাল টু মাইনাস এম এক্স, যেহেতু ঋণাত্মক দিকে, তখন সমীকরণটাও ঋণাত্মকই হবে। ওকে, এটা দেখো, যদি সামহাও এইরকম হয়, ওয়াই অক্ষের নিচে থেকে কাটছে, ওয়াই অক্ষের নিচে থেকে কাটছে, ওয়াই অক্ষের নিচে থেকে কাটছে, ওয়াই অক্ষে যদি নিচে থেকে কাটে, তাহলে দেখো এই সিটা কি ঋণাত্মক না? এই সিটা মাইনাস সি, বা যেটা কাটছে সেটা হলো ঋণাত্মক দিক থেকে কাটছে। তো এইটার সমীকরণ হবে ওয়াই ইজিক্যাল টু এম এক্স মাইনাস সি, এম এক্স মাইনাস সি। ওকে, আচ্ছা, এখন দেখো, এটা একটু মুখস্থ করে রাখা লাগবে, এটা একটু মুখস্থ করে রাখা লাগবে। এটা ওয়াই, এটা এক্স। তাহলে দেখো, এরকম যদি হয়, এটাকে বলা হয় আয়তাকার অধিবৃত্ত, এটাকে বলা হয় আয়তকার অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত। এটা যদি আয়তাকার অধিবৃত্ত হয়, তাহলে এটার সমীকরণ হবে, এই গ্রাফটার সমীকরণ হবে এক্স ওয়াই ইজিক্যাল টু কনস্ট্যান্ট। এক্স আর ওয়াই এর গুণফল যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এটা হবে আয়তাকার অধিবৃত্ত। ওকে, আচ্ছা দেখো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। যদি এরকম হয়, তাহলে দেখো, যদি গ্রাফটা এরকম হয়, এই গ্রাফটা দেখো, এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা, এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা। যদি এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা হয়, তাহলে দেখো এই অক্ষে কোথাও ওয়াই এর মানটা চেঞ্জ নাই। দেখো, এক্স অক্ষ বরাবর আসতেছে, কিন্তু এক্স এর মান পরিবর্তন হচ্ছে, কিন্তু ওয়াই অক্ষে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে ওয়াই এর মানটা সবসময় সেম থাকতেছে, তার মানে কি ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, এরপরে দেখো, এটা এক্স, এটা ওয়াই। যদি এরকম হয়, দেখো ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, দেখো উপর দিকে যত যাচ্ছে ওয়াই এর মানটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এক্স এর মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তার মানে হবে এক্স ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এক্স ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট।
এই কয়েকটা যদি মনে রাখা যায় তাহলে দেখো আমরা এখন যে গ্রাফগুলো দেখবো এই গ্রাফগুলো একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, এগুলো মনে রাখবো, বসাই দিব, একদম সিম্পল কেস। ঠিক আছে, আমাদের আলাদাভাবে কোনো কিছু মুখস্থ করা লাগবে না, একদম ইজিলি মনে রাখতে পারবো। ওকে, আচ্ছা আমরা এখন যেটা দেখবো সেটা হলো পি ভার্সেস বি এর গ্রাফ। হ্যাঁ, আমরা বয়েলের শুরুতে গ্রাফগুলো এখন দেখা শুরু করব। ওকে, এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকায় ফেলো। একটা জিনিস মনে রাখবা, ভার্সেসের আগে যেটা থাকবে সেটাকে অলওয়েজ তুমি ওয়াই অক্ষে রাখবা, পি, আর বাকি যা থাকবে সেটাকে তুমি এক্স অক্ষে রাখো। ওকে, ওকে চাইছে পি ভার্সেস বি এর গ্রাফ। ওকে, আমরা দেখবো পি ভার্সেস বি এর গ্রাফটা আসলে কি রকম হবে। আমরা কি দেখছিলাম, পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, রাইট? পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা তো দেখছিলাম। ওকে, দেখো পিটা কোন অক্ষে আছে, ওয়াই অক্ষে, বসাও ওয়াই। ভিটা কোন অক্ষে, এক্স অক্ষে, বসাও এক্স ইজ ইকুয়াল টু কে। এটা কিভাবে লেখা যাবে না, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট? এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয় ভাইয়া, তাহলে এটা গ্রাফটা কেমন হবে? আয়তাকার অধিবৃত্ত, যেটা একটু আগে দেখছিলাম, এটা হবে আয়তকার অধিবৃত্ত। মুখস্থ করা লাগছে আমার, মুখস্থ করা লাগে। ওকে, এটা দেখো পি ভার্সেস অন বাই ভি এর গ্রাফ, পি ভার্সেস অন বাই ভি এর গ্রাফ। ওকে, ভার্সেসের আগে যেটা থাকবে সেটা অলওয়েজ ওয়াই অক্ষে। ওকে, ওয়ান বাই ভি। ওকে, পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, রাইট? আমাকে কি লাগবে, ওয়ান বাই ভি লাগবে। নাও পি সমান কে ইন্টু ওয়ান বাই ভি, পাইছি? ওকে, দেখো পিটা কোন অক্ষে, ওয়াই অক্ষে। দেখো কে, কেটা কি একটা ধ্রুবক, রাইট? কে হলো একটা ধ্রুবক, আর কোনো কিছু ঢাল বা কোনো গ্রাফের ঢাল সেটাও একটা ধ্রুবক। তার মানে এই কে এর জায়গায় আমি এম লিখতে পারবো, আর দুইটাই তো ধ্রুবক, তাই না? আচ্ছা, ওয়ান বাই ভি সেটা কোন অক্ষে আছে, এক্স অক্ষে আছে। ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, ভাইয়া ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স হলে গ্রাফটা কেমন হবে? মূলবিন্দুগামী সরলরেখা। বসাও মূলবিন্দুগামী সরলরেখা। কিন্তু এখানে একটা কথা আছে, এখানে একটা কথা আছে, দেখো এক্স অক্ষে মূলবিন্দুগামীতে এক্স এর মান 0, ওয়াই এর মান 0, এক্স এর মান 0, ওয়াই এর মান 0। এক্স এর মান যদি 0 হয় তাহলে দেখো ওয়ান বাই ভি সমান 0। এখান থেকে লেখা যাবে কি, ওয়ান বাই জিরো সমান ভি, ওয়ান বাই জিরো সমান ভি। ওয়ান বাই জিরো হইল অসংজ্ঞায়িত, তার মানে কি আসতেছে, ভি সমান ইনফিনিটি। দেখো ইনফিনিটি আয়তন নিয়ে কিন্তু তুমি কোনো কাজ করবে না, তাই না? আমার কোনো কিছু কাজ করতে হলে আমার একটা লিমিটেশন, একটা আয়তন দরকার। তুমি কখনোই আনলিমিটেড আয়তন নিয়ে তুমি কখনোই কাজ করতে যাবে না, করলে তুমি কোনো অ্যান্সার পাবা না। ঠিক আছে, তো ভি এর মান কখনো ইনফিনিট হতে পারে না। ঠিক আছে, ভি এর মান কখনো ইনফিনিটি নেওয়া যাবে না গ্রাফের ক্ষেত্রে। তাহলে আমার গ্রাফটা মূল বিন্দুগামী থেকে একটু উপর থেকে শুরু হবে। ঠিক আছে, মূল বিন্দুগামী না হয়ে মূল বিন্দুগামী সরলরেখাই হবে, কিন্তু মূল বিন্দুকে স্পর্শ করবে না। আচ্ছা, ওয়ান বাই পি ভার্সেস বি এর গ্রাফ। ওয়ান বাই পি থাকবে ওয়াই অক্ষে, আর ভিটা থাকবে এক্স অক্ষে। আচ্ছা, পিভি সমান কনস্ট্যান্ট, আমার কি লাগবে, ওয়ান বাই পিটা লাগবে, নিয়ে যাও ওয়ান বাই পি। আচ্ছা, ভিটা হয়েছে নাও, তাহলে কি আসবে, পি সমান কে ইন্টু ওয়ান বাই ভি। ঠিক আছে, আমার কিন্তু ওয়ান বাই ভিটা দরকার নাই, ভিটা দরকার, পিটা দরকার নাই, ওয়ান বাই পি দরকার। ব্যস্তকরণ করো, ওয়ান বাই পি সমান, দেখো ধ্রুবককে তুমি যদি উল্টাও একটা ধ্রুবকই পাবা, তাই না? তাহলে কেই রাখো, আর ওয়ান বাই পি কে উল্টাইলে ভি পাবা। আসছে? তাহলে দেখো ওয়ান বাই পি কোন অক্ষে আছে, ওয়াই অক্ষে আছে, ওয়াই। কে এর বদল লিখতে পারবা এম, আর ভি এর জায়গায় লিখতে পারবা এক্স। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স হলে সেটা মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে দেখো ওয়ান বাই পি আছে কিন্তু, তার মানে মূল বিন্দু থেকে একটু উপরে যাবে। তার মানে একটা নোট লিখতে পারো এভাবে, ওয়ান বাই পি, ওয়ান বাই ভি, ওয়ান বাই টি থাকলে এক্স ও ওয়াই অক্ষের মান 0 নেওয়া যাবে না। ঠিক আছে, ওকে।
এটা দেখো এখন পিভি ভার্সেস ভি এর গ্রাফ, পিভি ভার্সেস ভি এর গ্রাফ, গ্রাফটা আঁকাও পিভি বাই ভি। ওকে, পিভি সমান কনস্ট্যান্ট, পিভি কোন অক্ষে, ওয়াই অক্ষে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয় তাহলে গ্রাফটা কেমন হবে, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা এরকম, ঠিক আছে। ওকে, আমি এটা মুছে দেই। এই গ্রাফটা দেখব পিভি ভার্সেস 1/v এর গ্রাফ, পিভি ভার্সেস 1/v এর গ্রাফ, গ্রাফটা আঁকাও পিভি আর 1/v। তাহলে দেখো পিভি সমান কনস্ট্যান্ট, পিভি কোন অক্ষে, ওয়াই অক্ষে, ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা কি হবে এক্স অক্ষের মূল বিন্দুগামী সরলরেখা। কিন্তু দেখো এখানে কিন্তু 1/v আছে, কি বলছিলাম 1/v 1/t 1/p থাকলে এক্স ও ওয়াই অক্ষের মান কখনো শূন্য নেওয়া যাবে না, তাহলে হবে এইখান থেকে, কারণ এইখানে এক্স এর মান 0, তাহলে এইখান থেকে নিলে তো এক্স এর মানটা 0 না, ঠিক আছে। তো সকল গ্রাফ কিন্তু করে ফেলছি, তাই না, সকল গ্রাফ করছি কিন্তু একটাও মুখস্থ করি না, সবগুলো আমরা থিওরি দিয়ে বুঝছি, তাই না। তো গ্রাফ মনে রাখার জন্য কোনো কিছু মুখস্থ করতে হয় না। এই কোশ্চেনটাতে বলছে স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন 3 গুণ বৃদ্ধি করা হলো, চাপ কত পার্সেন্ট হ্রাস পাবে। ওকে, মানে তাপমাত্রাকে স্থির রাখা হয়েছে। দেখো তাপমাত্রাকে যদি স্থির রাখি তাহলে সেটা অবশ্যই বয়েলের সূত্র, তাই না, আমাকে হিন্টস কিন্তু দিয়েই দিচ্ছে তাপমাত্রা স্থির, তাহলে এতটুকু বুঝতেছি যে এটা বয়েলের সূত্র হবে। ওকে, স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন 3 গুণ করা হলো, গ্যাসের আয়তন শুরুতে যেটা ছিল সেটাকে 3 গুণ করা, মানে 3 গুণ বৃদ্ধি করা হলো, ঠিক আছে। শুরুতে আয়তন ছিল একটা ভি, সেটাকে আমরা 3 গুণ বৃদ্ধি করে ফেলছি। এই 3 গুণ বৃদ্ধি করার পরে এই চাপটা কত পার্সেন্ট হ্রাস পাইছে আমাকে সেইটা জিজ্ঞাসা করছে। তাহলে দেখো শুরুতে আমার একটা আয়তন ছিল v1, সেটা ধরো ভি, সেটা ধরো ভি। ওকে, পরবর্তীতে আয়তন 3 গুণ বৃদ্ধি করা হয়েছে, তাহলে v2 হবে, এখানে একটু ভুল করবা, এখানে একটা ভুল করবা, তোমরা অনেকে লিখবা v2 সমান 3 গুণ বৃদ্ধি করা হয়েছে তার মানে 3v, 3v মানে v এর 3 গুণ। আসলে কি ব্যাপারটা তাই, যদি 3 গুণ বৃদ্ধি, যদি বলতাম 3 গুণ করছি, মানে গ্যাসের আয়তন 3 গুণ করছি তখন 3v হইতো, কিন্তু 3 গুণ বৃদ্ধি করছি, আমার কাছে ছিল 2 টাকা, সেটাকে আমি 2 গুণ বৃদ্ধি করছি, তার মানে 2 গুণ বৃদ্ধি করলে হয়, মানে 2 গুণ করলে হয় 4 টাকা, কিন্তু 2 গুণ আমি বৃদ্ধি করছি, তার মানে আমার কাছে টাকা আছে, 2 গুণ বৃদ্ধি করার ফলে 4 টাকা আর আগের 2 টাকা 6 টাকা, তার মানে আমার কাছে এখন টোটাল টাকা আছে 6 টাকা। ঠিক সিমিলারলি এখানে 3 গুণ বৃদ্ধি করছি, তার মানে আগে ছিল ভি, 3 গুণ করার পরে হয় 3v, আর সেটাকে আমি বৃদ্ধি করছি, তার মানে হবে 4v, মানে 3v প্লাস, মানে 3 গুণ করার ফলে 3v, আর আগে ছিল আমার কাছে v, তাহলে হবে 4v, ঠিক আছে। যদি বলতো 3 গুণ করছি তখন হয়তো 3v, যদি বলে 3 গুণ বৃদ্ধি করছি তাহলে হবে 4v, যদি বলে 4 গুণ করছি 4v, যদি বলে 4 গুণ বৃদ্ধি করছি 5v। ওকে, এখন দেখো এটা শুরুতেও একটা চাপ ছিল, সেটা ধরো p1, আমাকে বের করতে হবে পরে চাপ কতটুকু হ্রাস পেয়েছে, তাহলে আমাকে p2টা লাগবে, p2টা লাগবে। তাহলে দেখো p1 v1 সমান p2 v2, আমাকে কোনটা লাগবে, p2টা লাগবে। দেখি p2 কি অবস্থা, p1 v1 বাই v2, তাহলে p1 সেটা ধরো p1ই আছে, হ্যাঁ, বা p1 কে তুমি p চিন্তা করো, শুরুতে একদম p ছিল, তাহলে এটা হবে p, আর v1 সেটা হলো v, আর v2 হলো 4v, তাহলে p2 এর অবস্থা কি, p2 হবে এই v কেটে যাবে p/4, তার মানে চাপ পরে হচ্ছে আগের চাপের 4 ভাগ, মানে পরে যে চাপটা আমি পাচ্ছি সেটা হচ্ছে আগের চাপের 4 ভাগ। আচ্ছা, আমাকে কোশ্চেন করছে কত পার্সেন্ট হ্রাস পাইছে, ঠিক আছে, কত পার্সেন্ট হ্রাস
পাইছে সেটার আগে আমরা বের করি কতটুকু হ্রাস পাইছে। এবার দেখো ডেল পি কতটুকু হ্রাস পাইছে, ছিল পি, পরে হয়েছে p/4, তাহলে হবে ডেল পি সমান 4 যদি লসাগু নাও তাহলে হবে 4p - p, ডেল পি আসবে 3p/4। এটা হলো এতটুকু হ্রাস পাইছে। এখন বের করতে হবে কত পার্সেন্ট হ্রাস পাইছে। তাহলে হ্রাস পাইছে পার্সেন্টেজ অফ হ্রাস পরিবর্তন 3p/4 ডিভাইডেড বাই p ইন্টু 100%। মানে কোনো কিছুর যদি পার্সেন্টেজ বের করতে বলে বা হ্রাসের পার্সেন্টেজ বের করতে বলে, যতটুকু হ্রাস পাইছে সেটা ডিভাইডেড বাই আগে যতটুকু ছিল ওইটার মান দিয়ে ভাগ, তার সাথে 100% গুণ। ঠিক আছে, তাহলে দেখো এই পি কেটে যাবে, তাহলে এইখান থেকে একটা অ্যান্সার পাবো। ঠিক আছে, এটাই হবে হইলো গিয়ে তোমার এতটুকু পার্সেন্ট হ্রাস পেয়েছে।